পরীটি বলে যে, "আজকে তোমাকে আমি অন্যরকম ভালোবাসবো।" তো বোরহান বলে যে, "কিভাবে তুমি ভালোবাসবা?" বলে, "আজকে আমি তোমাকে এমনভাবে সুখ দিব, যেটা তুমি কখনোই কোনোদিন পাও নাই।" তারপর পরীটি বলে, "বোরহান, তুমি চোখ বন্ধ করো। দেখো আমি তোমার সাথে কি করি।" তখন বোরহান পরীর কথা মতো চোখ দুটো বন্ধ করে নেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে একটি সুন্দর ঘটনা, পরীর সাথে প্রেম, এই ঘটনাটি নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের সবার প্রিয় আরজানিল। বন্ধুরা, আজকের ঘটনাটি একটা স্পেশাল ঘটনা হতে চলেছে। আপনারা সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ঘটনাটা শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, ঘটনার শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বোরহান উদ্দিন ভাইয়ের কাছ থেকে। তিনি সুদূর ইন্ডিয়া, কাশ্মীর থেকে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন এবং আপনাদেরকে শোনানোর জন্য অনুরোধ করেছিলেন। সেই ঘটনাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি ঘটে ২০১০ সালে। সেই সময় বোরহান ক্লাস 10-এ পড়াশোনা করতেন। তিনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন। তিনি দেখতে অত্যন্ত সুন্দর একটা ছেলে, নম্র, ভদ্র ছেলে ছিলেন। তার স্বাভাবিকভাবেই তিনি ভদ্র হওয়ার কারণে তার ফ্রেন্ড সার্কেলটা খুব একটা বড় ছিল না। তার হাতে গোনা ২-১ জন ফ্রেন্ডস ছিলেন। তার মধ্যে একটা ফ্রেন্ড, তার নাম হলো সজীব। তো এই সজীবের সাথে তিনি স্কুলে প্রায় সময় কাটাইতেন। তো একদিন আসে যেদিন সজীবের জন্মদিন। তো যথারীতি তিনি স্কুলে যায় এবং সজীবকে উইশ করে এবং সজীবের সাথে আনন্দ উৎসব করে সেই দিন। তো সজীব এই বোরহানকে সেই দিন আবার ইনভাইট করে, বলে যে, "বোরহান, আজকে তোকে কিন্তু আমার বাসায় অবশ্যই যাইতে হবে। আজকে আমার বাসায় কেক কাটা হবে। আমি আমার আব্বাকে বলছি, তিনি কেক নিয়ে আসবে।" তো বলে, "ঠিক আছে, কখন যাব বল?" তখন সজীব বলে যে, "আজকে মাগরিবের আজানের পরে আমরা এই আয়োজনটা করব। তুই কিন্তু অবশ্যই আসবি। এখন ক্লাস শেষ করে তুই বাসায় যাবি। বাসায় যেয়ে রেস্ট নেওয়ার পর সন্ধ্যার দিকে আমার বাসায় আসিস এবং তারপর খাওয়া-দাওয়া করে তুই চলে যাবি।" তখন এই বোরহান বলে যে, "বন্ধু, আমি তো সন্ধ্যার পর আসলে বাসায় থেকে বের হই না। অন্য কারোর বাড়িতেও যাই না। আমার আব্বা-আম্মা তো আমাকে বের হতে দিবে না। আর আমি তো সাধারণত এমন কোনো অভ্যাস নাই সন্ধ্যার পরে কোনো জায়গায় থাকা।" তখন বলে, "আরে, তোর আন্টিকে বলিস, আমার কথা বলিস, আজকে জন্মদিন, তুই থাকবি না, তাহলে তো আমি অনুষ্ঠানই করব না। তুই আমার ভালো একটা বন্ধু, তুই না থাকলে হবে?" তখন বোরহান সাতপাঁচ না ভেবে বলে, "ঠিক আছে বন্ধু, আমি যাব নে, কোনো সমস্যা নাই।" এই বলে সেই দিন ক্লাসটা শেষ করে। শেষ করার পর যথারীতি তিনি বাড়িতে চলে আসে। তো বাড়িতে চলে আসার পর তিনি ভয়ে, ভয়ে আছে যে এই কথাটা সে তার পরিবারকে কিভাবে বলবে। মানে তার আব্বা-আম্মাকে বলবে যে, "আমি সন্ধ্যার পর একটা জায়গায় যাব।" যেটা আসলে তার বাবা-মা স্বাভাবিকভাবে নিবে না। কারণ তার বাবা-মা খুবই কেয়ারফুল তার প্রতি। তো তারপরেও তিনি, যেহেতু তার বন্ধু, হাতে গোনা ২-১ জন বন্ধুর মধ্যে সজীব ছিল একজন তার ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার মাকে বলে যে, "মা, এই অবস্থা, আজকে সজীবের জন্মদিন এবং সজীবের জন্মদিন উপলক্ষে আজকে কেক কাটা হবে সন্ধ্যার পর। সজীব বলছে আমি না গেলে সে কেক কাটবে না। এখন আমাকে যাইতে হবে।" তো সজীবের মা বলে, "তুই সন্ধ্যার দিকে যাবি, আবার আসতে, আসতে তো রাত হয়ে যাবে। তাহলে তো না যাওয়াই ভালো।" তখন বোরহান বলে, "মা, আমাকে যাইতেই হবে।" বোরহানের মা বলে, "ঠিক আছে, যাস, কিন্তু দেখে শুনে যাবি। আর আসার সময় ও সজীবকে বলবি তোকে যেন আগায় দিয়ে যায়। না হলে তুই যেন একা, একা আসিস না।" তো বলে, "ঠিক আছে।" তখন এই বোরহান সন্ধ্যার আগ দিয়ে বেরিয়ে পড়ে এবং স্থানীয় একটা বাজার থেকে সজীবের জন্য কিছু গিফট কেনে। গিফট কেনার পর তিনি চলে যায় সজীবের বাড়িতে। যথারীতি যাওয়ার পর দেখে একটা উৎসবমুখর পরিবেশ এবং তার অনেক আত্মীয়স্বজন এসেছে। আরও কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারাও এসেছে। তো সবাই একসাথে আনন্দ সহকারে সেই দিন কেক কাটে। কেক কাটার পর রাত ৯টার দিকে তারা ডিনার করে। ডিনার খাওয়া-দাওয়া করতে, করতে রাত বেজে যায় আনুমানিক ১০টা। তখন বোরহান বলে, "সজীব, আমার তো এখন যাইতে হবে, অনেক রাত হয়ে গেল।" তো সজীব বলে, "তুই আর যাবি? আজকে থাক।" তো তখন বোরহান বলে, "না, আমাকে আজ যেতেই হবে। মা বলছে যে কোথাও রাত থাকবি না, চলে আসবি। তো তুই কি আমাকে একটু আগায় দিবি?" তো বন্ধুরা, একটু বলে নেই, তার বাসা থেকে সজীবের বাসায় যাইতে আনুমানিক ৩০ মিনিট সময় লাগবে, এতটুকু ডিস্টেন্স। তিনি বলে যে, "ঠিক আছে, আমি তোকে আগায় দিচ্ছি।" তো তখন এই সজীব বোরহানকে নিয়ে এবং আরও ২-১ জন লোক ছিল তার বাড়িতে এবং তাদের সাথে কিছু দূর আগায় দেয়। তো কিছু দূর আগায় দেওয়ার পর বোরহান বলে যে, "সজীব, ঠিক আছে, বাকি রাস্তাটুকু আমি যাইতে পারবো। খুব একটা সময় লাগবে না, ৮ থেকে ১০ মিনিট সময় লাগবে। তোরা এখন যা, অনেক রাত হয়ে গেছে। তোদের বাড়িতে অনুষ্ঠান চলতেছে, তোরা সময় নষ্ট না করে যা, আমি বাকিটা রাস্তা যাবো।" তখন সজীব বলে যে, "তুই যাইতে পারবি তো? দেখিস ভয়টা যেন পাস না।" তখন বোরহান বলে, "না রে না।" তখন বলে, "ঠিক আছে, যা।" তো বোরহান তার বাড়ির দিকে রওনা দেয়। তো বোরহান আস্তে, আস্তে তার বাড়ির দিকে যাচ্ছে। তো রাতটা ছিল অনেক অন্ধকার। কিছু দূর যাওয়ার পর তার গা ঝাঁকুনি দেয় এবং চারপাশে খুবই ভুটভুটে অন্ধকার এবং চারপাশ থেকে শিয়ালের ডাক শোনে এবং কিছুটা সে ভীতস্ত হয়ে যায় যে এত অন্ধকার রাত,
আশেপাশে কেউ নেই, শিয়ালের একটা ডাকও শোনা যাচ্ছে। আমি কি ভুল করলাম নাকি তাদেরকে চলে যেতে বলে? আমাকে যদি বাড়ি পর্যন্ত আগায় দিতে তাহলে মনে হয় ভালো হতো। এই চিন্তা করতেছে আর পা টিপে টিপে তার বাড়ির দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তিনি একটা শব্দ শুনতে পায়, কে যেন হাসতেছে, হা 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 করে হাসতেছে। কণ্ঠটা একটা মেয়ে মানুষের কণ্ঠ এবং সুন্দর চমৎকার একটা কণ্ঠ, এবং এই কণ্ঠ স্বরটা সামনে থেকে আসতেছে। তিনি সামনে ভালোভাবে দেখে তো কেউ তো নাই, তাহলে হাসে কি? কিছু দূর যাওয়ার পর কেউ নাই, এই কণ্ঠটা আবার বন্ধ হয়ে যায়। তিনি বলে যায় আমার মনের হয়তো ভুল। তখন তিনি আস্তে আস্তে আবারও হাঁটা শুরু করে দেয়, এবং এইবার আবারও সেই হাসির শব্দটা শুনতে পায়। একটা মিষ্টি মেয়ে যদি হাসে, যেমন অনুভূতি ফিল হয় একজন পুরুষ মানুষের, সেই অনুভূতি ফিলটা হচ্ছে যে এত সুন্দরভাবে কে হাসে। এবং এইবার এই হাসার সাউন্ডটা সে বুঝতে পারে তার পিছন থেকে আসতেছে। তখন সে পিছন দিকে ফিরে তাকায়, এবং পিছনে ফিরে তাকিয়ে যেটা দেখে সেটা এমন যে একটা বড় বিড়াল, এবং সুন্দর বিড়াল তার দিকে তাকিয়ে আছে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়ালটি একদম ধবধবে সাদা, খুবই সুন্দর দেখতে, কিন্তু বিড়ালের সাইজ নর্মালি যতটুকু হয় ঠিক ততটুকু না, অনেকটা বড় সাইজের, কিন্তু বিড়াল। তিনি ভাবলেন কী ব্যাপার, এত সুন্দর বিড়াল কই থেকে আসলো? কেউ হয়তো এটা পোষা বিড়াল, রাত করে চলে আসছে। তো তিনি সেটা কিছু মনে করে না। তিনি আবারও সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে দেয়। একটা পর্যায়ে সে লক্ষ্য করে সে বিড়ালটি তার পিছু পিছু হাসতেছে। তিনি এবার সত্যি ভয় পেয়ে যায় যে কী ব্যাপার, একটা বিড়াল আমার পিছু নেয় কেন? বিড়াল যদি কারোর পোষা হয়ে থাকে তাহলে সে তো তার ইচ্ছা মতো চলাফেরা করবে, আমার পিছু নিচ্ছে কেন? পক্ষান্তর আবার মনে করে যেহেতু পোষা বিড়াল হয়তো আমাকে দেখছে, কোথাও যাওয়ার জায়গা না, তাই আমার দিকে আসতেছে। এভাবে আরও কিছু দূর সে আগায়। আগানোর পর আবারও সে মায়াবী কণ্ঠে হাসির সাউন্ড শুনতে পায় পিছন থেকে। এবার মনে হচ্ছে বিড়ালটাই যেন হাসতেছে। তখন তিনি আবারও পিছনের দিকে তাকায়। তখন দেখে বিড়ালটা দু পা নিচু করে বসে আছে, এবং মুচকি মুচকি মুখ যেমন করলে যেমন হয় ঠিক মুখটা ওইরকম করে তার দিকে তাকিয়ে আছে। তার আর বুঝতে বাকি রইল না যে এটা আসলে বিড়াল না, এটা একটা অন্য জগতের প্রাণী, এবং তার পিছু নিয়েছে। এবং তিনি বুঝতে পারে যেহেতু রাত অনেক, তো আমার সাথে একটা খারাপ কোনো ঘটনা ঘটতে চলেছে। যখন তিনি এটা বুঝতে পারে তখন তার রাস্তার ডান পাশে ছিল একটা কবরস্থান, মানে ডান দিকে একটা রাস্তা গেছে এবং সোজা একটা রাস্তা গেছে। সোজা রাস্তা গেলে তার বাড়িতে যাবে, এবং ডান দিকে 2 মিনিট হাঁটলে একটা কবরস্থান পাবে। সে জানতো, হুজুররা তাকে বলতো যে কবরস্থানে গেলে কোনো অশুভ শক্তি সে কবরস্থানে প্রবেশ করতে পারে না। এই জিনিসটা তার মাথায় ছিল। তখন চিন্তা করে যে আমি বাড়ির দিকে যাব না কবরস্থানে ওই দিকে যাব। তিনি সিদ্ধান্ত নেয় যে আমি কবরস্থানে যাব। তখন সাত পাশে না ভেবে ডান দিকে রাস্তায় ঢুকে এবং এক দৌড়তে কবরস্থানে প্রবেশ করে। সেই বিড়ালটাও তার দিকে দৌড়তে দৌড়তে আসতে থাকে। তখন তিনি আরও ভয় পেয়ে যায়, এবং কবরস্থানে ওঠার পর কবরস্থানের প্রাচীর, অনেক কষ্ট করে সেই প্রাচীরে ওঠে এবং প্রাচীর থেকে কবরস্থানের ভেতরে লাফ দেয়। এবং লাফ দেওয়ার পর তিনি একটা কবরস্থানের মধ্যে প্রবেশ করে যায়, মানে পুরাতন একটা কবরস্থান। সেই কবরস্থানের মধ্যে লাফ দেওয়ার পর সেটা সেখানে ঢুকে পড়ে, এবং তার কোমর পর্যন্ত একদম নিচে পড়ে যায়, এবং সে মতো অবস্থায় তিনি বসে পড়ে। বসে পড়ার পর তার কাছে মনে হয় যে না, একটা কবরের মধ্যে সে বসে আছে। যদিও কবরের মধ্যে সে বসে আছে, তার মনে ওই ভয়টা ছিল না, কেননা তিনি জানতেন যেহেতু এটা কবরস্থান, অশুভ কোনো শক্তি এখানে প্রবেশ করতে পারবে না। এই ভেবে তিনি সান্ত্বনা নিয়েই বসেছিলেন কবরস্থানের মধ্যে। তিনি বেশ কিছু সময় সেখানে অতিক্রম করার পর আস্তে আস্তে সেখান থেকে ওঠার পর আবারও পাঁচিরের উপরে হাত রাখে, এবং হাত রাখার পর মাথাটা উঁচু করার পর ও পাশে দেখে যে সেই বিড়ালটি আছে কিনা, এবং তিনি চারপাশে তাকিয়ে দেখে বিড়ালটি কোথাও নেই। তিনি তারপর নিশ্চিত হন যে বিড়ালটি হয়তো চলে গিয়েছে, মানে ওই যে জন্তুটা ছিল সেটা হয়তো চলে গিয়েছে, ভয় পেয়েছে। তখন তিনি আবারও প্রাচীর টপকে কবরস্থানের বাইরে চলে আসে, তার বাড়ির দিকে রওনা দেয়, এবং একটা পর্যায়ে সে বাড়িতে চলে যায়। তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়, কিন্তু এই ঘটনাটা সে তার পরিবারের কারোর সাথে শেয়ার করে না, তার নিজের মধ্যে রেখে দেয়। সেই রাত্রে তার মার কাছে যায়, এবং যাইতে যাইতে তার কিন্তু আনুমানিক রাত 11টা বেজে যায়। 30 মিনিটের রাস্তা, কিন্তু এই সকল ঘটনা তার সাথে ঘটে যাওয়ার কারণে আরও 30 মিনিট সময় তার সাথে ব্যয় হয়ে যায়। তো রাত আনুমানিক 11টার দিকে যাওয়ার পর তার মা তাকে বলে, কিরে তুই এত রাত করলি, তোর তো এত রাত করার কথা ছিল না, আমরা তো টেনশনে আছি, আমি তো যাইতে চাচ্ছিলাম আর কি তোর বন্ধুর বাড়ি, যে তুই এখন আসতেছিস না। বলে যে বাড়িতে অনুষ্ঠান ছিল, আস্তে আস্তে দেরি হয়েছে। তো তখন তার মা বলে, তুই কি খাইছিস না খাবি? বলে যে না, আমি খেয়ে আসছি, আমি একটু পানি খাবো।
তখন তার মা তার কাছে পানি দেয় এবং সে পানিটা খুবই জোরে জোরে খাইতে শুরু করে, কেননা এত সময় তার তো গলা শুকিয়ে গেছে। প্রচণ্ড জোরে পানিটা খাওয়ার পর তার মা বলে, কিরে তুই এত জোরে জোরে পানি খাচ্ছিস, রাস্তায় কোনো সমস্যা হয়েছে? তখন তিনি বললেন, না মা, আমার কোনো সমস্যা হয় নাই, আমার বন্ধুরা আমাকে বাড়ি পর্যন্ত আগাই দিয়ে গেছে। তো তার মা মনে করে যে ঠিকই আছে, কোনো সমস্যা নাই ছেলে। তারপর সেই রাত্রে পানি টানি খাওয়ার পর বোরহান তার নিজের রুমে যায়। নিজের রুমে যেয়ে হাত মুখ ধোয়। হাত মুখ ধোয়ার পর সেই রাত্রে পড়াশোনা করে না, মশারি টানিয়ে সে শুয়ে পড়ে এবং শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো এটা কি স্বাভাবিক নাকি একটা অস্বাভাবিক ঘটনা। তিনি ভাবলেন যে এরকম ঘটনা তো আশেপাশে হয়, এমন তো কোনো ভয়ঙ্কর কোনো জন্তু ছিল না, এটা একটা বিড়ালের রূপ ছিল, তো আমার তো কোনো ক্ষতি করে নাই আর আমার কোনো ক্ষতিও হয় নাই। সো এটা নিয়ে আমার টেনশন না করলে চলবে। সেই রাত্রে সে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে তারপর সে ঘুমিয়ে যায়। যথারীতি পরদিন সকালে ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর আবারও স্কুলে যায়। স্কুলে যেয়ে যথারীতি তার যে ক্লোজ ফ্রেন্ড ছিল, সেখানে সজীব ছিল, তাদের সাথে আড্ডা দেয়, পড়াশোনা হয়, খেলাধুলা করে। স্বাভাবিকভাবে সেখান থেকে ক্লাস শেষ করে বাড়িতে চলে আসে। এখন বাড়িতে চলে আসার পর তার লাইফটা স্বাভাবিকই চলতেছিল। আসার পর সে কিছু ঘুমায়, ঘুমানোর পর বিকেলবেলা খেলার সময়। কিন্তু এই বোরহান তিনি খেলাধুলা করতেন না, খেলাধুলা করতেও তিনি ভালোবাসতেন না, ফ্রেন্ড সার্কেল কম। কিন্তু তার বাড়ির পাশে একটা মাঠ ছিল যেখানে ছেলেপেলে নিয়মিত খেলাধুলা করে। আর ওই যে মাঠ বললাম, এই মাঠের পাশ দিয়ে একটা নদী অতিবাহিত হয়ে যায়। এই যে প্রকৃতির মাঝে একটু ঘোরাফেরা পছন্দ করতেন। বিকেলবেলা তিনি কোথাও হাঁটতে পছন্দ করতেন, একা একা সময় কাটাতে ভালোবাসতেন। তো তিনি বিকেলবেলা মাঝে মাঝেই ওই ফিল্ডে সবাই খেলাধুলা করতেন আর উনি নদীর পাড় দিয়ে একা একা হাঁটাহাঁটি করতেন বা বসে থাকতেন, জেলেরা মাছ ধরতো সেগুলো দেখতেন। স্বাভাবিকভাবে বিকেলবেলা ওই দিন তিনি চলে যায় মাঠে। তো সবাই খেলাধুলা করতেছে, সে নদীর পাড় দিয়ে আস্তে আস্তে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে একটা জায়গায় ঘাস ছিল, দুবলো ঘাস, নদীর পাড়ে বসে আছে এবং চারপাশে ঝিরিঝিরি বাতাস, মনোরম একটা পরিবেশ। বসে থাকতে থাকতে মাগরিবের আজান দিয়ে দেয়। তো জায়গাটা এত সুন্দর আর এত সুন্দর বাতাস লাগতেছিল, সে ওখানে কিছু সময় বসেই ছিল, কেননা আজান দেওয়ার পরও কিন্তু বেশ কিছু সময় পর্যন্ত আলো থাকে, অন্ধকার হয় না। তো তিনি বসেই ছিলেন। তিনি বসে থাকতে থাকতে কখন যে 30 থেকে 40 মিনিট টাইম অতিক্রম করে ফেলেছে এটা তিনি আসলে বলতে পারবেন না। তিনি আবারও সেই যে হাসির কথা বলছিলাম, গত রাতে তার যে হাসি তিনি শুনতে পাচ্ছিলেন, সেই হাসিটা আবার শুনতে পায়, যেন হাসিতে যেন মুক্ত ঝরে এরকম অবস্থা। এই হাসিটা এবার তার ডান সাইড থেকে আসতেছে। তিনি তো চমকে যায়, আরে এই হাসিটা তো আমি গত রাত্রে শুনেছিলাম। তখন তার ওই ঘটনার কথা মনে পড়ে যায় এবং তিনি ডান দিকে তাকায়। ডান দিকে তাকানোর পর দেখে ওই যে বিড়ালটা আবারও ওখানে বসে আছে। হ্যাঁ, তার থেকে 20 হাত দূরে ওখানে বসে আছে এবং অপলক দৃষ্টিতে, মায়াবী দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তখন তো তিনি আবারও প্রচণ্ড ভয় পেয়ে যায়। কি ব্যাপার, এটা তো আমি স্বাভাবিক ঘটনা মনে করছিলাম, কিন্তু এ তো আমার পিছু ছাড়ে নাই, এ তো আমার এখানে চলে আসছে। তখন ওইখান থেকে লাফ দিয়ে ওঠে এবং এক দৌড় দিয়ে ওই স্কুল মাঠে চলে আসে। সেখানে অনেক ছেলেপেলে ছিল, খেলাধুলার শেষে সবাই গল্প করতেছিল, সেখানে চলে আসে এবং হাঁপাতে হাঁপাতে আসার পর তাদের সাথে কথাবার্তা বলার পর তার পরিচিত কেউ ছিল তাদের সাথে, তাই তিনি তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। যথারীতি সন্ধ্যার দিকে আসে, হাত মুখ ধোয়, হালকা কিছু খাওয়া দাওয়া করে তিনি পড়াশোনা শেষে একটা পর্যায়ে তিনি ঘুমিয়ে যায়। ওই দিন রাত্রে আনুমানিক 3টার দিকে তিনি তার রুমের মধ্যে আবারও সেই হাসির সাউন্ডটা শুনতে পায়। এই হাসার কণ্ঠ শুনে তার ঘুমটা আস্তে করে ভেঙে যায়, কিন্তু তিনি চোখটা খুলতেছে না। তিনি এবার ভয় পেয়ে যাচ্ছে, আমি এটা শুনতেছি, এটাকে আমি আসলে স্বপ্ন দেখতেছি নাকি আসলে এটা আমি শুনতেছি, এটা নিয়ে সে নেই কনফিউজ। একটা পর্যায়ে তিনি বুঝতে পারে যে না, এই কণ্ঠটা আমার রুম থেকেই আসতেছে। একটা চাদর জাতীয় কিছু ব্যবহার করতেন যেটা গায়ের উপর দিয়ে ঘুমাইতেন। সেই সময় তিনি চাদরটা পেট থেকে টান দিয়ে মাথা পর্যন্ত নেয় এবং চাদরের ভিতরে ঢুকে যায়। এই হাসিটা কিন্তু কন্টিনিউয়াসলি তিনি শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে সেই বিড়ালটা তার রুমের মধ্যে আছে এবং এই হাসিটা তিনি হাসতেছে, এটা তিনি শুনতে পাচ্ছে। একটা পর্যায়ে তিনি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। যখনই চিৎকার দেয় তার পাশের রুম থেকে তার বাবা বলে যে, কিরে বোরহান, কী হয়েছে? তখন এই হাসিটা বন্ধ হয়ে যায়। তার বাবা মা তার রুমের মধ্যে চলে আসে, মানে দরজার কাছে আসে, সে দরজা খুলে দেয়। আসার পর দেখে বোরহান কান্না করতেছে। তখন বলে, বোরহান কী হয়েছে? বোরহান বলে যে, মা এই ঘটনা তোমাকে তো বলি নাই, আমি তো আসার সময় একটা বিড়াল দেখছিলাম, সেই বিড়াল তো আমার পিছু ছাড়তেছে না। আজকে বিকেলেও নদীর পাড়ে আমি তাকে দেখেছি এবং এখন আমার রুমের মধ্যে এসে সে হাসতেছে।
তার মা বলে, কি বলিস, তোর হয়তো বা ভুল দেখেছিস, রাত্রে হয়তো আসার সময় কারোর বিড়ালকে তুই দেখেছিস, সেটাতে ভয় পাইছিস, তাছাড়া জিনবুত বলে তো কিছু নাই, এগুলা ভুল। তার মা তাকে পানি খাওয়ায় এবং পানি টানি খায়। সেই রাত্রে বোরহান আবারও শুয়ে পড়ে। সেই রাত্রে আর কোনো সমস্যা হয় না। যথারীতি সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর আবার স্কুলে যায়। স্কুলে যথারীতি স্কুল শেষ করে, পড়াশোনা শেষ করে বাসায় আসে। কিন্তু সেই ঘটনার পর থেকে এইবার সে সিরিয়াসভাবে চিন্তা করতে থাকে যে আমার সাথে এরকম ঘটনা কেন হচ্ছে। এটা তো হ্যালোসিনেশন হওয়ার কোনো প্রশ্নে আসে না। আমি তো বারবার একই ঘটনা দেখতেছি, এটা কেমনে হ্যালোসিনেশন হয়? একবার দুইবার হলে সেটা একটা কথা, এটা তো প্রতিনিয়ত আমার সাথে ঘটতেছে। তারপরেও তিনি নিজেকে সান্ত্বনা দিয়ে যথারীতি রাত্রেবেলা, পরের দিন রাত্রেবেলা সে ঘুমিয়ে যায়। আনুমানিক আবারও রাত ৩টার দিকে আবারও ঘরের মধ্যে সেই হাসিটা শুনতে পায়। কিন্তু এবার একটা ভিন্ন একটা ঘটনা তার সাথে ঘটে। এই প্রথম পরীটি বোরহানের সাথে কথা বলে এবং পরীটি বলে ওঠে, বোরহান, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করব না, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? তো বোরহান তার চাদরের নিচ থেকে বলছে যে, তুমি কে আর আমার পিছু নিয়েছো কেন? তুমি আমার রুমে কি করো? তখন পরীটি বলে যে, আমি পরী, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি ভয় পেও না। চাদরটা তোমার মুখ থেকে সরাও, তুমি দেখো, আমাকে দেখো। বোরহান বলে, না, আমি তোমাকে দেখব না। তুমি কে আমি তো জানতে চাই না, তুমি আমার রুম থেকে চলে যাও। পরীটি বলে, তুমি দেখোই না আমাকে, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। বোরহান বলে, না, আমি তাকাইতে পারবো না। একটা পর্যায়ে পরীটি কান্না শুরু করে দেয়। তখন বোরহান দেখে যে কী ব্যাপার, এই পরীটি আবার কান্না করে কেন? তখন সে যে তার চাদর ছিল, এই চাদরটা সে আস্তে করে মাথা থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পর তিনি দেখে তার রুমের মধ্যে আলোকসজ্জা, যেমনটা বিয়েবাড়িতে লাল নীল, বিয়েবাড়িতে বিভিন্ন রঙের আলোয় আলোকিত করা হয়, ঠিক তার রুমটা যেন ওইরকম আলোয় আলোকিত হয়ে আছে। তিনি চিন্তা করেন, এরকম লাইট তো আমার রুমে নাই, তাহলে আলোটা জ্বলতেছে কেন? তারপরে তিনি দেখে যে তার পাশে একটা অসম্ভব রকমের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বয়সটা আনুমানিক 20 থেকে 22 বছর হবে। দেখতে অপরূপ সুন্দরী। এরকম চেহারার কোনো মেয়ে সে জীবনও দেখে নাই। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আর তার ভিতর ভয় কাজ করছে না। পরীটি তখন তাকে বলছে যে, বোরহান, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেদিন তোমাকে আমি প্রথম দেখি তখনই আমি তোমাকে ভালোবেসে ফেলি, যার কারণে আমি তোমার পিছু ছাড়তে পারছি না। আমি সবসময় তোমাকে দেখতে থাকি। তুমি হয়তো আমাকে সবসময় দেখো না, কিন্তু আমি সবসময় তোমার সাথেই আছি, তোমাকেই দেখতেছি। আমি চাই তোমার কাছে আসার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। যখনই আমি তোমার কাছে আসতে চাই তখনই তুমি ভয় পেয়ে যাও, যার কারণে আমি আসতে পারি না। সেই দিন তুমি নদীর পাড়ে আমাকে দেখলা, দেখে ভয় পাইলা, চলে আসলা, সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি। তখন বোরহান বলে যে, তুমি তো পড়ি, তুমি আমার পিছু নিয়েছো কেন? পরীটি বলে, আমি পড়ি ঠিক আছে, কিন্তু আমার না এই মানুষ সমাজ খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই বিড়ালের রূপ নিয়ে তোমাদের সমাজে প্রবেশ করি এবং তোমাদের সমাজ আমি ঘুরে ঘুরে দেখি। আমার মানব সমাজ খুবই ভালো লাগে। সেই দিন যে বিড়ালটা দেখেছিলে সেটাই ছিলাম আমি, আর আমি সবসময় বিড়ালের আকৃতি থাকতেই পছন্দ করি। তখন বুরহান বলে যে, তুমি যে চিন্তা করছো আসলে এটা হবে না। তুমি জিন জাতি, আমি মানুষ জাতি, আমাদের মধ্যে এইরকম কিছু হইতে পারে না, তুমি চলে যাও। পরীটি বলে, কেন হইতে পারবে না? তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, তো আমাদের মাঝে কেন সম্পর্ক হইতে পারবে না বলো? এদিকে বোরহান মনে মনে এত খুশি হয় যে এরকম সুন্দর একটা মেয়ে, মানে পরী, তিনি নিজ থেকে আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। এটা তো সৌভাগ্যের বিষয়। এরকম সুন্দরী মেয়ে সে জীবনে দেখেই নাই। সে কখনো কল্পনাও করে না যে এরকম সুন্দরী মেয়ে তাকে কখনো বিয়ে করবে বা প্রেমের প্রস্তাব দেবে। তো একটা পর্যায়ে পরীর আকুতি মিনতির জন্য তিনি রাজি হয়ে যায়। বোরহান বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি তোমার সাথে প্রেম করতে রাজি। তখন পরীটি খুবই খুশি হয়, খুবই খুশি হয়। সেই সময় পরীটি তার সাথে গল্প করে, অনেক গল্প করে। গল্প করার পর পরীটি চলে যায়। সে তো আনন্দে আত্মহারা হয়ে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা তার আর মনের মধ্যে কোনো ভয় নেই। তার বাবা মা তাকে জিজ্ঞেস করে, কিরে, আজকে রাত্রে কি তুই কোনো সমস্যা হয়েছিল তোর? তোর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুই আমাকে বল। তখন বলে, না, আর সমস্যা না, কোনো সমস্যাই হবে না। বোরহানের যে প্রেমের কাহিনী শুরু হয় এরপর থেকেই। পরীটি প্রত্যেক রাত্রে তার রুমে আসতো, তার সাথে গল্প করতো। তার জন্য প্রত্যেক দিন আসার সময় কোনো না কোনো গিফট নিয়ে আসতো। কোনো দিন মিষ্টান্ন, কোনো দিন ফলমূল। বোরহান যে জিনিসগুলো খেতে ভালোবাসতো, পরীটি কেন যেন সেই জিনিসটা জেনে যাইতো এবং সেই জিনিসটা নিয়েই বোরহানের সামনে হাজির হতো, তাকে তুলে খাওয়াইতো। এদের মাঝে একজন নারী পুরুষের যে সম্পর্ক হয়ে থাকে,
টোটালি সব কিছুই হয়। কোনো একদিন এই বোরহান তিনি বসে আছে বেডের উপর, এই প্রথম পরীটি বোরহানকে স্পর্শ করে। বোরহানকে বলে, আচ্ছা তুমি এত ভদ্র হলে চলবে? আমি তো তোমার আপন মানুষ, তাহলে তুমি আমাকে স্পর্শ করো না কেন? বোরহান বলে, আমি তো কোনো মেয়েকে কখনো স্পর্শ করিনি, তাই তো তোমাকে স্পর্শ করতে পারি না। তখন সেই পরীটি তার হাতে হাত রাখে। সে ফিল পায় যে পরীর হাত এত নরম, এত সুন্দর, তার ভিতরে একটা শান্তি অনুভব হয়ে যায়। বোরহান সেই রাতে মনে মনে সিদ্ধান্ত নেয়, পৃথিবীতে যাই হয়ে যাক না কেন আমি এই পরীকে ছাড়ব না। আমি যদি মারাও যাই এই পরীর হাত ধরেই মারা যেতে চাই। পরীটিও তাকে অসম্ভব রকমের ভালোবাসতো। এভাবে প্রত্যেক দিন তাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হতে থাকে। বোরহান যেন সারাদিন খুব খুশিতে থাকে। বন্ধুরা, বোরহান ভিতরে ভিতরে শান্তি ফিল করতে থাকলেও তার যে এক্সটার্নাল লাইফ, এটা আগের থেকে আরও একাকিত্ব হয়ে যায়। এমনিতে আগে সে খুব একটা কথা বলতো না, কারোর সাথে তেমন মিশতো না। এই ঘটনাগুলোর পর থেকে তার বাইরের জীবনটা আরও একাকিত্ব হয়ে যায়। সে কারোর সাথে এখন আর কথা বলে না এবং কোথাও ঘুরতে যায় না, তার ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও টাইম দেয় না। সর্বক্ষণ এই পরীর সাথে কথা বলে একা একা থাকতে চায়। এই পরীটি রাত্রে আসতো, সারা রাত তার সাথে গল্প করতো, কথা বলতো, তাদের মাঝে আড্ডা হতো, কোলে শুয়ে থাকতো, পরীটির তাকে খাইয়ে দিত, তাকে তার মাথা টিপে দিত। এরকম করতে সারা রাত কেটে যেত। সকালের দিকে ঘুমাতেন। যথারীতি সকালের দিকে ঘুমানোর কারণে তার স্কুলেও তিনি যাইতে পারতেন না। তার বাবা মা বলে, কিরে তুই স্কুলে যাস না? তিনি বলে, আমার স্কুল ভালো লাগে না। এই নিয়ে তার বাবা মার সাথে অনেক কথা কাটাকাটি হয়, মারধরও করে তাকে, কিন্তু তারপরেও সে স্কুলে যাইতে চায় না। তার ঘুম ঘুম ভাব, তিনি শুয়ে থাকে দিনের বেলায়, রাত্রিবেলা পরীর সাথে গল্প করে। এছাড়াও দিনের বেলায় যেহেতু তার বাবা মা থাকে, দিনের বেলা সে পরীর সাথে গল্প করতে পারে না, প্রেম করতে পারে না। কাজেই তিনি মাঝে মাঝে চলে যায় সেই নদীর পাড়ে এবং একা একে বসে থাকে এবং সেখানে সেই পরীটি আসে, তার সাথে কথা বলে, তারা প্রেম করে। এভাবেই তার দিনকাল চলতে থাকে। এই দিকে তিনি স্কুলে না যাওয়ার কারণে তার স্কুলের প্রিন্সিপাল তার বাবা মাকে ফোন দেয় যে আপনার ছেলে স্কুলে আসে না, সে তো রেজাল্ট খারাপ করবে, সামনে তার এসএসসি এক্সাম। এর মধ্যে তার মিড টার্ম এক্সাম চলে। মিড টার্ম এক্সামে কোনোরকম পড়াশোনা না করেই পরীক্ষাটা অ্যাটেন্ড করে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? সেই পরীক্ষায় সবচেয়ে ভালো মার্ক সেই পায়। আর এই মিড টার্ম পরীক্ষার পরেই সেই স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, একবারে টোটালি বন্ধ করে দেয়। কিন্তু পরীক্ষার রেজাল্ট সবচেয়ে ভালো। তো প্রিন্সিপাল স্যার তাকে যখন তার বাবাকে অভিযোগ দেয়, তার বাবাকে অভিযোগ দিলে সে বলে যে, বাবা আমি তো স্কুলে যাই না, তো কী হয়েছে? আমার রেজাল্ট তো দেখো, আমার রেজাল্ট সবার চেয়ে ভালো, আমি তো বাসায় সারা রাত পড়াশোনা করি, স্কুলে যাই না, তো কী হয়েছে? তখন তার বাবা কিছুটা ক্ষান্ত হয়। এখন এই যে সে ভালো রেজাল্ট করলো, এটার পিছনে কারণ হলো তিনি যেভাবে আমাদেরকে জানিয়েছে, তিনি যখন পরীক্ষা দেয় এই পরীটি তাকে হেল্প করে এবং প্রশ্নর উত্তর এই পরীটি তাকে বলে দেয়, কানে কানে বলে এবং তিনি সেভাবে লেখে, যার কারণে সে রেজাল্টটা ভালো করে। কোনো একদিন তিনি স্কুলে যাওয়ার পর কিছু ভকাটে ছেলের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়। সাধারণত তিনি শান্ত স্বভাবের ছেলে, কারোর সাথে কথা বলে না, কিন্তু কিছু দেখবেন প্রতিটা স্কুলেই কলেজেই কিছু ভকাটে ছেলেপেলে থাকে, এরা সাধারণত শান্ত স্বভাবের যারা থাকে তাদেরকে নিয়ে মজা নিতে ভালোবাসে। তো তিনি যেহেতু শান্ত স্বভাবের ছিলেন, স্কুল শেষে তিনি বাসায় যাচ্ছেন, তখন তাকে ডাক দেয়। দেওয়ার পর দুজন ভকাটে তাকে ডাক দেওয়ার পর তার সাথে একটা মজা নেয়। এই জিনিসটা তিনি খুবই কষ্ট পায়। তিনি চিন্তা করে যে এই দুইটা ছেলে আমার সাথে এইভাবে বেয়াদবি করলো। এরা সাধারণত স্কুলে পড়াশোনা করে না, কিন্তু ওইখানে ঘোরাঘুরি করে, স্থানীয় আর কি। এই ঘটনার পর সে খুবই কষ্ট পায়। তো মন ভার করে বাড়িতে যায়। যথারীতিভাবে বাড়িতে যাওয়ার পর খাওয়া দাওয়া করে, তখন সে শুয়ে পড়ে। পরের দিন স্কুলে যাওয়ার পর সে শুনতে পায় যে দুটি ভকাটে ছেলে তার সাথে খারাপ ব্যবহার করেছে। এই দুটো ভকাটে ছেলে বাইক অ্যাক্সিডেন্টে প্রচণ্ড পরিমাণ অসুস্থ হয়ে যাওয়ার কারণে হসপিটালে ভর্তি এবং দুজনেরই একটা করে পা ভেঙে যায়। তখন তিনি ভাবে, কী ব্যাপার, এই দুটো ছেলের এই অবস্থা কেন হলো? তিনি চিন্তা করে হয়তো এটা ন্যাচারাল কোনো বিষয় ছিল। তো তিনি অতটা আনন্দ পায় না, যেহেতু ভালো ছেলে, যে একজনের বিপদ হয়েছে তিনি স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু সেই দিন রাত্রে যখন পরীটি তার কাছে আসে, তো পরীটি আসার পর তাকে সবার প্রথম যেটা জানায় যে, তুমি কি নিউজটি শুনেছ? বলে, কোন নিউজ? বলে যে তোমার সাথে গতকাল যে ঘটনাটা ঘটেছিল এর শাস্তি তারা পেয়ে গেছে। তখন বলে, এর শাস্তি পাইছে মানে? পরীটি বলে যে, তোমার সাথে যারা বেয়াদবি করবে আমি কি তাদেরকে ছেড়ে দিব? ওদেরকে আমি শাস্তি করে দিয়েছি। তখন তিনি বুঝতে পারে যে বাইক অ্যাক্সিডেন্ট এটা ঘটনার আসল রহস্যটা ছিল তার এই প্রেমিকা পরী। তো পরী বলে, দেখো
তুমি আমার জান, আমি তোমাকে কখনোই ছাড়বো না। যে তোমার ক্ষতি করার চেষ্টা করবে আমি তাকে ছাড়বো না, সে যেই হোক। তোমার কোনো ভয় নাই। এরপর থেকে সেই পরীটি এই বোরহানের যাবতীয় বিপদ আপদে সাহায্য করছে। যেই তার সাথে খারাপ ব্যবহার করছে তাকে উত্তম মাধ্যম এই পরীটা দিয়ে দিয়েছে। কোনো কিছু দরকার হলে বোরহানকে সেটা প্রোভাইড করছে। বোরহান চাইলেই এই পরীর মাধ্যমে অনেক অর্থের মালিক হতে পারত, কিন্তু সে তো একটা ভালো ছেলে এবং সে তো পরীকে মন থেকে ভালোবাসে, যার কারণে সে কখনোই অর্থ সম্পদ পরী থেকে চায় নাই। তারপরও পরীটি যথাসাধ্য মতো এই বোরহানকে অনেক আর্থিকভাবে সাহায্য করেছে, টাকা পয়সাও দিয়েছে। বলছে তুমি যখন যেটা চাও আমাকে বলিও, আমি তোমাকে দিব। তখন বোরহান বলে আমি তো তোমাকে চাই, আর তোমাকে চাইলেই তো আমি সব পাই, আমার তো এত কিছু দরকার নেই। তারা চুটিয়ে প্রেম করতে থাকে, কিন্তু এদিকে তাদের মাঝে শারীরিক সম্পর্ক অত্যাধিক হওয়ার কারণে বোরহানও কিছুটা শুকিয়ে যেতে শুরু করে। একটা দিন তার বাবা মা তাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে তোর? তুই তো আগের মতো রেগুলার ক্লাসেও যাস না, আবার তোর শরীরও আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, কি করিস তুই? তোর সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হলে বল, আমরা দেখি, কথা বলি, কবিরাজ টবিরাজ যদি লাগে, অথবা তোর যদি শারীরিক কোনো সমস্যা থাকে আমাদেরকে বল। তো বোরহান বলে, বাবা আমার কোনো সমস্যা নাই, তোমরা আমাকে নিয়ে টেনশন করিও না। কিন্তু তার বাবা এবং মায়ের মাঝে কিন্তু সন্দেহ ঢুকে যায়। এরপর থেকে বোরহানের দিকে তারা খেয়াল রাখতে শুরু করে যে বোরহান কি কি করে। সে ঘটনা আমি পরে বলছি, তার আগে একটা ঘটনা বলি। তার পরের দিন যথারীতি পড়ি আনুমানিক রাত 10টার দিকে তার রুমে আসে। বোরহান বলে যে তুমি আজকে এত লেট করে আসলা কেন? আমি তো কখন থেকে বসে আছি তোমার সাথে গল্প বলবো। তো পরিটি বলে যে তোমাকে আজকে একটা আমি সারপ্রাইজ দেবো, এই জন্যই আজকে একটু লেট করে আসলাম, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আসলাম, সব কিছু ঠিক করে আসলাম। তখন বোরহান বলে, কি ঠিক করলা আর কি আনছো? তখন পরিটি বলে যে যা আনছি তুমি কি দেখবা? বলে হ্যাঁ অবশ্যই। তখন পরীটি তার হাতে একটা রাজ পোশাক উপহার দেয়, মানে রাজার পোশাক। বলে যে তুমি এটা কি পছন্দ করো? তখন বোরহান বলে যে এটা তো অনেক ধনী ছেলেরা পরে এবং পরলে অনেকটা রাজার মতো লাগে, শাহী পোশাক। বলে হ্যাঁ এটাই আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। আর সারপ্রাইজের কথাটা শুনলা না? তখন বোরহান বলে কি? বলে আজকে তোমাকে আমি আমার একটা জায়গায়, প্রিয় জায়গায় নিয়ে যাব। যদিও আমাদের রাজ্যে তোমাকে নিয়ে যাওয়া নিষেধ, মানে মানুষ জাতিকে নিয়ে যাওয়া নিষেধ, তোমাকে নিতে পারবো না, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আমি মাঝে মাঝে যাই, কেউ নেই, জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। তখন এই বোরহান তো খুশি হয়ে যায় যে কি তুমি আমাকে নিয়ে যাওয়া আর আমি যাব না, সেটা কেমনে হয়? অবশ্যই আমি যাব। তখন পরিটি বলে ঠিক আছে, সময় আর নষ্ট করিও না, এই পোশাকটা তুমি পরে নাও। তো বোরহান মনের আনন্দে সেই পোশাকটা পরিধান করে। পরিধান করার পর পরিটি বলে যে তুমি আমাকে জড়িয়ে ধরো। বোরহান মনের আনন্দে পরীকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি চোখটা বন্ধ করো। তো বোরহান তখন চোখটা বন্ধ করে। বন্ধ করার পর কিছুক্ষণ পর পরীটি বলে যে এবার চোখটা খোলো। তিনি চোখটা খুলে দেখে যে তিনি একটা অন্য একটা জগতে প্রবেশ করছে। এই জগৎটা সম্পূর্ণরূপে এই পৃথিবী থেকে আলাদা এবং চারপাশে খুবই পানি, এবং পানির মাঝখানে এমন একটা জায়গা, মোটামুটি আপনার সামনে 1 কিলোমিটার, পিছনে 1 কিলোমিটার এরকম এরিয়া, আর চারপাশে পানি। এই জায়গার মধ্যে একটা বেহেশতের মতো পরিবেশ, যা চাইবেন তাই আছে, এরকম একটা পরিবেশ, মনোরম পরিবেশে তারা দুজন সেখানে প্রবেশ করে। তিনি পরীকে বলে যে আমাকে কোথায় নিয়ে আসলা, এটা তো অত্যন্ত সুন্দর জায়গা, এরকম জায়গা তো মনে হয় না পৃথিবীতে কোথাও আছে। পরী বলে যে এই জায়গাটা আমার খুবই প্রিয়, আমি মাঝে মাঝেই আসতাম, তোমার সাথে পরিচয় হওয়ার আগে আমি এই জায়গায় মাঝে মাঝে আসতাম, একা একা বসে থাকতাম আর ভাবতাম যে কবে আমার একটা সঙ্গিনীকে নিয়ে এখানে আসব। আজকে সেই দিন, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এই জায়গাটা যেন আজকে পরিপূর্ণ হলো তোমার কারণে। তারপর তারা সেইখানে বসে কিছু খাওয়া দাওয়া করে বিভিন্ন গল্প করে, এবং বোরহান পরীটির কোলে মাথা দিয়ে গল্প করতে শুরু করে দেয়। কখন যে অনেকগুলো সময় অতিক্রম হয়ে যায় বোরহান বুঝতেই পারে না। একটা পর্যায়ে পরী বলে, এই যে আর শুয়ে থাকলে হবে, এবার যেতে হবে না তোমাকে? বলে না আমি আরও থাকবো। বলে আর থাকার সময় নাই, ওইদিকে রাত পার হয়ে যাচ্ছে। তখন বলে তাই নাকি, তাহলে চলো যাই। তখন আবারও পরীটি বলে আমাকে জড়িয়ে ধরো এবং চোখটা বন্ধ করো। তারপর বোরহান তাকে জড়িয়ে ধরে এবং চোখটা বন্ধ করে। কিছুক্ষণ পরেই বলে চোখটা খোলো, এবং তিনি যে দেখে তিনি আবারও সেই রুমের মধ্যে উপস্থিত। সেই পরীটি বলে যে থাকো, রাতটা অনেক পার হয়ে গেছে, তুমি ঘুমাও, আমি যাই। তখন বোরহান অত্যন্ত খুশিতে আবারও পরীকে জড়িয়ে ধরে, সে অত্যন্ত খুশি। বোরহান বলে যে আমি তোমাকে পেয়ে ধন্য, আমি যদি জানতাম তুমি আমার জন্য ওয়েট করতেছো, তাহলে তো আমি ওই দিন রাত্রে তোমাকে দেখে ভয় পেয়ে গোরস্থানের মধ্যে লুকাই, তখনই তো আমি তোমাকে অ্যাকসেপ্ট করি আমার লাইফে। তখন পরীটি বলে তুমি তো আমাকে ভয় পাচ্ছিলা, ভয় পেয়ে তো কোথায় না কোথায় দৌড়ালা,
একদম নিজের জীবনের রিস্ক নিয়ে গোরস্থানের মধ্যে চলে গেলা। আমি তো তোমার পিছু পিছু যাচ্ছিলাম, কিন্তু আমি এই গোরস্থানে প্রবেশ করি নাই। আমি চাইলেই পারতাম, কিন্তু করি নাই। যেহেতু তুমি ভয় পাচ্ছিলা, আমি তোমাকে আর ভয় পাইতে দেই নাই। আমি তখনই পিছন দিকে ব্যাক করে চলে যাই। তুমি গোরস্থানে না গেলেও পারতা। আমি বুঝতে পারতেছিলাম তুমি ভয় পাচ্ছিলা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম আমি আর তোমার সাথে যাব না। তুমি কেন যে দৌড় দিলা, পরবর্তী ঘটনা তো আমি দেখেছি, অদৃশ্য অবস্থা আমি দেখেছি। তুমি সেই গোরস্থানের মধ্যে কি একটা অবস্থা, তোমার শুয়েছিলা। এরকম কেউ করে, বোকা ছেলে? তখন বুরহান বলে, আমি তো বুঝতে পারি নাই। তুমি যদি আগেই শুরুতে তোমার আসল রূপে আমার সামনে আসতা, আমি কি দৌড়াইতাম? আমি তো তখনই তোমাকে জড়িয়ে ধরতাম। তুমি এত সুন্দর, তোমাকে তো কে না ভালোবাসবে। তো পরি বলে, হইছে। এরকম আলাপ আলোচনা করার পর পরিটি একটা পর্যায়ে চলে যায়। কিন্তু বন্ধুরা, এইদিকে তার বাবা মা একটা ঘটনা টের পেয়ে যায়। ওই যে বললাম না, তার বাবা মা, বোরহানের বাবা মা খোঁজ নিতে শুরু করে যে বোরহান সারাদিন কি করে এবং রাত্রে কি করে, এটা জানার জন্য খুবই উদ্বিগ্ন তারা। একদিন রাত্রে তার বাবা মা শুনতে পায় এই যে বোরহান, সে একা একা কথা বলতেছে। এই বোরহান, তার বাবা মা কিন্তু বোরহানের কথা শুনতে পাচ্ছে, কিন্তু ওই পরীর কথা শুনতে পায় না। পরীর কথা স্বাভাবিক কেউ শুনতে পায় না। পরী যদি চায় তবে শুনতে পাবে। তার বাবা মা বুঝতেছে যে বোরহান কি যেন বলতেছে। তার বাবা মা যেটা সন্দেহ প্রকাশ করে যে হ্যাঁ, এই বয়সের ছেলে মেয়ে তো আসলে খুব একটা সুবিধার না, প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়, অনেক কাহিনী তাদের মধ্যে হয়। কিন্তু তিনি আবার চিন্তা করে যে আমার ছেলে রুমের মধ্যে একা একা কথা বলতেছে, কার সাথে কথা বলে? তার তো কোনো ফোন নাই, সেই সময় তার কাছে কোনো মোবাইলও ছিল না। তাহলে একা একা কি কথা বলে? আবার মিষ্টি মিষ্টি কথা বলে, কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না। তবে এটা বোঝা যায় যে সে কারোর সাথে প্রেমের আলাপ করতেছে, এটা বুঝতে পারে তারা দুজন। তখন তার বাবা মা চিন্তিত হয়ে যায় যে আমার ছেলে এরকম ব্যবহার করতেছে কেন, রুমে কেউ নেই অথচ কথা বলতেছে, তাহলে ঘটনাটা কি হচ্ছে কি? তখন তার বাবা মায়ের ওই ঘটনার কথা মনে পড়ে যায় যে একটা বিড়াল তার পিছু নিয়েছিল, ৩-৪ দিন তার পিছে পিছে ছিল। তারপরে হঠাৎ করে বিড়ালটার আর ঘটনা তার সাথে ঘটে না, মানে সে জানায় না। এই ঘটনা কি তার সাথে শেষ হয়েছে, নাকি সে আমাদেরকে এই ঘটনাটা লুকিয়েছে? তার বাবা মা কিছুতেই কোনো হিসাব মেলাতে পারে না। এদিকে তার ছেলেটা অ্যাবনর্মাল ব্যবহার করতে শুরু করে দেয়, কথা বলে না কারোর সাথে। মানে বলে না যে একদম ওই ধ্যানে, পরি ছাড়া সে কিছুই বোঝে না। তখন তার মা বলে যে আমার মনে হয় তাকে একটা কবিরাজ দেখানো দরকার, কেননা ওই ঘটনার পর থেকেই কিন্তু বোরহানের এই অবস্থাগুলো শুরু হয়। তার বাবা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাদের তো আগেই কবিরাজ দেখানো দরকার ছিল। তখন এই বোরহানকে বলে যে বোরহান বাবা চল তো, তুই আমার সাথে একটা জায়গায় যাব। তো বোরহান বলে যে কই যাবা? বলে চল না আমার সাথে। তার বাবা মা তাকে নিয়ে যায় এবং একটা কবিরাজের বাড়িতে নিয়ে যায়। নাম করা একটা কবিরাজ ছিল তাদের এলাকাতেই আর কি। তখন কবিরাজকে সম্পূর্ণ ঘটনা বলে। এদিকে বোরহান রেগে ফায়ার যে এই ঘটনাগুলো তুমি কবিরাজকে বলতেছো কেন, এটা আমার সাথে এখন আর হচ্ছে না। বিভিন্ন ঘটনা তার মায়ের সাথে বলে। তার বাবা বলে, তুই চুপ থাক, তুই বেশি বুঝিস, বলতে দে। সব ঘটনা বলার পর কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকে। চুপ করে থাকার পর কবিরাজ বোরহানের সামনেই বলে যে একটা কথা বলবো, সেটা আমি শুধু আপনাকে বলতে চাই। আপনার ওই স্ত্রী এবং আপনার ছেলেকে একটু বাইরে যেতে বলেন। তো তারা বাইরে যায় এবং সেই লোকটাকে বলে যে এই ঘটনা, যে পরীটা তার পিছু নিয়েছিল সেই পরীটা তার সাথে যায় নাই। এখন আপনার ছেলে এমন একটা পর্যায়ে আছে, এই পরীটার সাথে আপনার ছেলে প্রেম করে। শুধু প্রেমই না, একটা নারী এবং পুরুষ এক রুমে থাকলে যা করে, মানে সহবাস, এটাও করতেছে, সে রেগুলার করতেছে এবং তাদের মাঝে ঘনিষ্ঠ একটা প্রেম হয়ে যায়। এই পরীটি বোরহানকে ছাড়া বাঁচবে না, বোরহান আবার পরীকে ছাড়াও থাকতে পারবে না। খুবই জটিল একটা সিচুয়েশনে পড়ে গেছে। কিছুদিন দেরি যদি করেন, এই ঘটনা যদি চলতে থাকে, হয়তোবা আপনারা আপনার ছেলেকে হারিয়ে ফেলবেন। পরীটি একটা সময় আপনার ছেলেকে নিয়ে ওদের রাজ্যে চলে যাবে। এই কথা শোনার পর বোরহানের বাবা প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে তার বোরহানকে ডাকে, ওই কবিরাজ থাকা অবস্থায় বোরহানকে ডাকার পর সমস্ত ঘটনাগুলো বোরহানকে বলে যেটা সত্য কিনা বল। বোরহান বলে, হ্যাঁ বাবা, এই ঘটনাটি সত্য এবং আমি এই পরীকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই পরীকে ছাড়া আমি বাঁচবো না। তার মা তো ওই সময় হাউমাউ করে কান্না করে শুরু করে দেয়, যাই হাই রে, আমার ছেলে কি করছে রে, আমার ছেলেকে আমি হারাইলাম। তারা দুজনে খুবই চিন্তিত হয়ে যায়। তখন বোরহান ওইখান থেকে রাগ করে বের হয়ে চলে আসে। সে চিন্তা করে, আমি কি পরীকে বিস্তারিত ঘটনা বলবো? বলেন না, এটা বলার কি দরকার, আমি তো তাকে ভালোবাসি, আমি ঠিক মানে সব ঠিক, আর আমি তো অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, আমি তো জানি, তো এটা বলার কি দরকার। কিছু বলে না।
এই যে কবিরাজ এই ঘটনাটা বলল, তার বাবা মা কিন্তু থেমেছিল না। তার বাবা মা তার তো ছেলেকে ভালোবাসে এবং কবিরাজ বলেছে যে পরীটি কিন্তু আপনার ছেলেকে নিয়ে চলে যেতে পারে যে কোনো সময়, যেহেতু আপনার ছেলেকে পরীটা ভালোবাসে। তখন তার বাবা মা বলে যে আপনি দয়া করে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমার ছেলেটাকে মুক্ত করেন। তো কবিরাজ বলে ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব এবং যাওয়ার পর একটা সিস্টেম করব, আশা করি ঠিক হয়ে যাবে। তার পরের দিন কবিরাজ যায়। তখন এই বোরহান থাকে না। বোরহান না থাকা অবস্থায় পুরো বাড়ি বন্ধ করে দেয়, এমনভাবে বন্ধ করে দেয় যেন পরীটি প্রবেশ করতে না পারে। এই ঘটনা কিন্তু বোরহানকে জানায় না, কেননা বোরহান তো পরীকে বিয়ে করতে চায়, পরীর সাথে থাকতে চায়। যার কারণে তার বাবা মা চিন্তা করে যে বোরহানকে না জানিয়ে এই পরীটা যাতে বোরহানকে আর কাছে না আসতে পারে, তাহলে বোরহান ঠিক হয়ে যাবে। এরকম একটা ঘটনায় তারা ঘটায়। তো স্বাভাবিকভাবে পরের দিন বোরহান পরীর জন্য অপেক্ষা করতে থাকে কখন তার প্রিয়তমা আসবে, তার জন্য কিছু গিফট আনবে, সারা রাত গল্প করবে একসাথে, প্রেমের আড্ডা। বোঝেন তো সেই বয়সে আসলে কি কি মন চায় সবাই জানে। তো একটা সময় অপেক্ষা করতে 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 পরী আসে না। তিনি তো চিন্তিত হয়ে যায়, কী ব্যাপার, আনুমানিক রাত 2টা 2:30 হয়ে যায়, এখন পর্যন্ত পরী আসে না। তিনি মনটা খারাপ যে আজকে আসলো না, সে তো প্রতিদিন মিস দেয় না। যদি তার কোনো প্রয়োজনীয় কাজ থাকে আমার কাছে আসে, আসার পর 5 মিনিট সময় কাটিয়ে চলে যায়, কিন্তু আজকে কি হলো, আসলো না। তো মন ভার করে সে তখন ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে ওঠার পর তার যেহেতু মন খারাপ ছিল, আমিও যে বলছিলাম মন খারাপ থাকলে সে নদীর পাড়ে যায় হাঁটতে। পরের দিন বলে যে আমি স্কুলে যাব। স্কুলে যাওয়ার অজুহাতে সে স্কুল ড্রেস মেস পরিধান করে সেই দিন আর স্কুলে যায় না, সোজা নদীর পাড়ে যায় এবং নদীর পাড়ে যেয়ে একটা জায়গায় বসে। বসার পর চিন্তা করে এবং চিন্তা করার মাঝে যে পরীটির কথা চিন্তা করে এবং কিছুক্ষণ পরে সেই পরীটা হাজির হয়। তখন বলে, আরে তুমি এটা কোনো কাজ করছো, কালকে রাত্রে তুমি আসো নাই। আমি তো অনেক চিন্তায় ছিলাম যে কি ব্যাপার, আজকে আসলো না কেন আমার কাছে, তুমি কোথায় গেলা, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমি তো এইগুলো চিন্তা করতেছি। তখন পরীটা বলে, কি হয়েছে তুমি কি জানো, তোমার সাথে কি করা হয়েছে, আমার সাথে কি করা হয়েছে, আমি যাবো কেমনে, আমাকে তো তোমরা যাইতে দিচ্ছ না, আমি যাবো কেমনে। তখন বলে, কে যাইতে দিচ্ছে না তোমাকে। পরীটি বলে যে তোমরা কি করছো, তোমার বাড়িতে কি করছো, তোমার বাবা মা কি এই বিষয়টা জানে। বলে, হ্যাঁ আমার বাবা মা জানে। তখন বোরহান বলে যে এই ঘটনা ঘটছে আমার 2 দিন আগে, আমাকে আমার বাবা মা একটা কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, কবিরাজ তো আমাদের বিষয়টা বলে দিছে। এখন আমার বাবা মা তারপরে কি করছে আমি তো জানি না, আমি তো তোর আগেই করে চলে এসেছিলাম। তো পরি বলে, কি করছে, তোমার বাড়িটা পুরো বাড়িটা এমনভাবে বাদ দিয়ে দিছে যেন আমি তোমার বাড়িতে প্রবেশ করতে না পারি, আমি আর তোমার বাড়িতে ঢুকতে পারতেছি না। আর আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি বের হও, তুমি বের হইছো, আমি এটা বুঝতে পারছি যে এখন তোমার কাছে চলে আসলাম। তখন বলে যে ও আচ্ছা আচ্ছা, তাহলে এই কাহিনী, তাহলে কবিরাজটা হয়তো আমাদের বাড়িটা বন্ধ করে দিছে। তো বলে, তাহলে এখন উপায় কি। পরীটা বলে, উপায় তুমি টেনশন করিও না, আমি প্রথমেই বুঝতে পারছি যে আমি প্রবেশ করতে পারতেছি না, তখন বুঝতে পারছি যে কিছু একটা সমস্যা হয়েছে তোমার, তো ওই সিস্টেম আমি করছি, আজকে রাত থেকে আমি তোমার বাড়িতে ঢুকতে পারবো, সমস্যা নাই। তাহলে তুমি আজকে স্কুলে যেহেতু ড্রেস পরে চলে আসছো, তুমি স্কুলে চলে যাও, স্কুলটা করে বাড়িতে যাও, সমস্যা না, আমি রাত তোমার সাথে দেখা করবো। স্কুল টিস্কুল করার পর বাড়িতে যাওয়ার পর যথারীতি রাত হয়, রাতের খাওয়া দাওয়া করে এবং আনুমানিক 10টার দিকে পরীটি হাজির হয়। এবার সে খুশি, তো বলে তুমি তাহলে আসলা, বলে হ্যাঁ আমি আসছি আর আমাদের কোনো সমস্যা নাই। এই দিকে তারা বাবা মা কিন্তু আবারও কান পেতে আছে যে আমার ছেলে আর কোনো কথাবার্তা বলে কিনা। কিছুক্ষণ পরে তারা যেটা শুনতে পায়, এটার জন্য তারা প্রস্তুত ছিল না, দেখে যে তার ছেলে আবারও একা একা কথা বলতেছে। তখন তারা আবারও নিশ্চিত হয় যে সেই পরীটা আবারও আসছে এবং তারা বুঝতে পারে তারা যে তান্ত্রিকের মাধ্যমে যে ব্যারিয়ারটা দিয়েছিল তাদের বাড়ির চারপাশে, এটা ভেঙে ফেলছে পরীটি। তখন তো তারা আসলে কষ্ট পায় যে কোনোতে কিছু হচ্ছে না। পরের দিন আবারও তার বাবা মা তার কবিরাজের কাছে যায়, যা বলে যে আপনি কী করছেন, প্রথম দিন তো কাজ করছে, পরের দিন তো আর কাজ করলো না, পরি তো ঠিকই এসে আমার ছেলের সাথে গল্প করতেছে। কবিরাজ বলে যে কি বলেন, আমি এত শক্তপোক্তভাবে আপনার বাড়িটা বাদ দিয়ে আসলাম, সেটা ভেঙে পরীটা প্রবেশ করলো, এর মানে পরীটা অত্যন্ত শক্তিশালী একটা পরী। এই পরীকে ঠেকানোর মতো পরিস্থিতি আমার নাই, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি টোটালি প্রয়োগ করছি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো না। আপনারা ভালো একটা কবিরাজ দেখান, যদি আপনার ছেলেকে হারাতে না চান তাহলে ভালো একটা কবিরাজ দেখান, তাহলে আপনার ছেলেকে আপনারা ফিরে পাবেন। আর আমাকে আর কিছু করতে বলেন না, আমি যদি কিছু করি তাহলে সে পরীটা আমার ক্ষতি করবে, যেহেতু আমার সর্বোচ্চ বিদ্যাকে সে অতিক্রম করে গেছে, তাহলে আমার ক্ষতি করতে তার কোনো সমস্যাই হবে না, সো আমাকে আর আপনার বাড়িতে যাইতে বলেন না। তখন তার বাবা মা বলে যে ঠিক আছে, তাহলে আপনি আর একটা কবিরাজের সন্ধান নেন যে আমাদের এই সমস্যা সমাধান করবে। তখন বলে যে আমার কাছে তো এমন কোনো কবিরাজের সন্ধান নাই, আর আমি যদি সন্ধানটা দিয়েও দেই, সেই পরীটার যদি ক্ষতি হয় এটার জন্য আমাকে মাসুল গুনতে হবে,
কাজেই দয়া করে মাফ করেন, আমি আপনাদের বিপদের মধ্যে পড়তে পারবো না। তার বাবা বলে ঠিক আছে থাকেন, আমরা যাই। তারপর সেই দিন তার বাবা মা বাড়িতে চলে আসে। এইদিকে বোরহান আর পরীর মাঝে চুটিয়ে প্রেম চলতেছে। পরী মাঝে মাঝে তাকে নিয়ে যায় তাদের বিভিন্ন জায়গায়, নিয়ে যায়, তারা ঘোরাফেরা করে, তারা শারীরিক সম্পর্ক করে। একদিন পরীটি বলে যে আজকে তোমাকে আমি অন্যরকম ভালোবাসবো। তো বোরহান বলে যে কীভাবে তুমি ভালোবাসবা? বলে আজকে আমি তোমাকে এমনভাবে সুখ দিব যেটা তুমি কখনোই কোনোদিন পাও নাই। তারপর পরীটি বলে বোরহান তুমি চোখ বন্ধ করো, দেখো আমি তোমার সাথে কি করি। তখন বোরহান পরীর কথা মতো চোখ দুটো বন্ধ করে নেয়। তখন পরীটি তার গোলাপি রঙের তুল তুলে দুটি ঠোঁট দিয়ে বোরহানের কপালে একটা চুমু দেয়। তারপর পরীটি বোরহানকে বলে যে তুমি থাকো, আমি যাই, আগামীকাল আসবো। তারপর পরীটি বোরহানকে আবারও আলিঙ্গন করে এবং পরীটি তার গন্তব্যে চলে যায়। বন্ধুরা, এখানে একটা কষ্টের কথা হলো কি জানেন? এটাই বোরহান এবং পরীর মধ্যকার শেষ দেখা এবং শেষ কথা। তারপর কখনো বোরহান এবং পরীর মাঝে আর কখনো কথা হয় না, তাদের দুজনের কখনো আর দেখা হয় না। পরের দিনের ঘটনা। পরের দিন বোরহানের বাবা এবং মা একটা বুজুর্গ ব্যক্তি কবিরাজকে খুঁজে পান এবং সেই কবিরাজের সাথে তার ছেলের সাথে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা পুঙ্খানুপুঙ্খানুভাবে শেয়ার করে। বলে যে এখন কি করব হুজুর, আপনি বলে দেন। হুজুর বলে যে এই ঘটনা সলভ করা আমার জন্য কোনো ব্যাপার না। এই হুজুর কিছু রিকোয়ারমেন্ট দেয়, দেওয়ার পর বলে ঠিক আছে, আমি আগামীকাল আপনার বাড়িতে যাব, ঠিকানা দিয়ে যান। আর বোরহান যেন না জানে। আমাকে বোরহানের কাছে অন্য একটা কথা বলে পরিচয় করিয়ে দিবেন, আমি বোরহানের সাথে জাস্ট কিছু সময় কথা বলবো, তাহলে বোরহানকে আমি পরী থেকে দূরে রাখতে পারবো এবং পরীর ব্যবস্থাটা আমি করতেছি, পরীকে নিয়ে আপনার কোনো টেনশন নাই। এগুলো আমি জেন পড়ি, এগুলো হ্যান্ডেল আমি দীর্ঘদিন যাবৎ করে আসছি, এগুলো আমার কাছে মামুলি ব্যাপার। তখন বলে হুজুর আমাকে বাঁচাইলেন। তারপরে সেখানে ঠিকানা দিয়ে বোরহানের বাবা মা তাদের বাড়িতে চলে আসে। কবিরাজ যথারীতি পরের দিন সকালবেলা বোরহানের বাড়িতে উপস্থিত। তখনও বোরহান ঘুম থেকে ওঠেনি। কবিরাজ যখন বাড়িতে উপস্থিত হয় তখন তার বাবা মা বোরহানকে ডাকে এবং ঘুম থেকে জাগিয়ে তোলে। বোরহান খুবই বিরক্ত, বলে আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে ডাকার কী প্রয়োজন ছিল? তখন বোরহানের বাবা মা বলে যে একজন মানুষ এসেছে তোর সাথে দেখা করার জন্য। বোরহান বিরক্ত নিয়ে বলে কে এসেছে? বোরহানের বাবা বলে যে তোর নানা এসেছে, তোর দূর সম্পর্কে এক নানা হয়, খুবই ভালো মানুষ, তোর সাথে একটু দেখা করবে। তার নানার কাছে যায় এবং যাওয়ার পর একটা সালাম দেয়, মানে ওই হুজুরের কাছে যে একটা সালাম দেয়। তখন হুজুর বলে যে নাতি কী খবর, কেমন আছো, ইয়ার কি ফাজলামি করতে থাকে, যাতে বোরহান বুঝতে না পারে যে সে একজন কবিরাজ। তখন বিভিন্নভাবে কথাবার্তা বলে একটা পর্যায়ে বোরহানের সাথে ফ্রি হয় এবং একটা কথা বলে যে বোরহান দেখি তোমার মাথায় কী যেন হয়েছে, তোমার মাথার চুল এমন কেন? এই বলে ওই সেই কবিরাজটি বোরহানের মাথায় হাত দেয় এবং পিছন থেকে কি যেন বলে দুইটা ফু দেয়। তো বলে এত ময়লা কেন তোমার চুলে, এই বলে দুইটা ফু দিয়ে দেয়। তারপরে বলে ঠিক আছে যাও, তুমি ঘুমাচ্ছিলে ঘুমাও। এই বলে কবিরাজের সাথে কথা বলার পর বোরহান আবারও রুমে চলে যায়। যেহেতু রাত্রে সারা রাত জাগার কারণে বোরহান ক্লান্ত, তাই ঘুমানোর জন্য আবার প্রিপারেশনে সে ঘুমিয়ে যায়। সেই কবিরাজ বলে যে আপনাদের আর কোনো টেনশন নাই, আমার যা করার আমি বোরহানকে করে দিয়েছি, বোরহানের দিকে আর সমস্যা নাই। আর পরীর দিকে আমি এখন বাসায় যাব, যার পরি ব্যবস্থা আমি করতেছি, আপনাদের কোনো সমস্যা নাই। এই বলার পর সেই কবিরাজটি তার যে পারিশ্রমিক ছিল সেখানে পারিশ্রমিক নিয়ে চলে যায়। বন্ধুরা, সেই দিন রাত্রে বোরহান আবারও সেই পরীটির জন্য অপেক্ষা করতে থাকে। রাত 8টা নাগাদ খাওয়া দাওয়া করে এসে রুমের দরজা দিয়ে পরীর জন্য অপেক্ষা করতে থাকে কখন পরীটা আসবে, সে আবারও গল্পে লিপ্ত হবে। তার ভালোবাসার মানুষ, কিন্তু 8টা থেকে 9টা 10টা 11টা 12টা হয়ে যায়, এইবার আর পরী আসে না। একটা পর্যায়ে সে 3টা পর্যন্ত জাগার পরও যখন পরীটা আসে না, সে মন ভার করে যে আবার কি হলো, আবার কোনো সমস্যা হলো কিনা। তখন সে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর সকালে ঘুম থেকে উঠে যায়। ওঠার পর আবার চিন্তিত, পরী তো এখনও আসলো না। সে কিছুটা অনুমান করে হয়তো বা আমার সাথে কিছু একটা হয়েছে। তখন সে বাসা থেকে বাইরে যায়, মনে করে হয়তো পরীটি আমার কাছে আসতে পারছে না, তাই আবারও সেই যে তার স্কুল মাঠের পাশ দিয়ে যে নদীটা গেছে সেই নদীর পাড়ে যায়। সেখানে গেলে হয়তো পরীটা আসবে এই ভেবে সেখানে যায়। যাওয়ার পর দীর্ঘ সময় বসে থাকে, এখনও পরীটি তার কাছে আসে না। সে এবার সত্যি সত্যি চিন্তিত হয়ে যায় যে গতবার তো এরকম হয়েছিল, পরীটি আমার কাছে এসেছিল, এখন কেন আসলো না। সেই দিন চলে যায়, সেই রাত চলে যায়, পরীটি আসে না। পরের দিন সে অনেকটা পাগল হয়ে যায় যে কি করেছো তোমরা আমার পরীর সাথে, সে তো আমার কাছে আর আসছে না। তার বাবা ও মাকে বলে, তার বাবা মা বলে যে আমরা তো কিছু করিনি। তখন বলে গতকাল কাকে নিয়ে এসেছিলে, আমাকে দেখাইলা, সে কে? তখন বলে ওটা তো তোর দূর সম্পর্কে নানা হয়। তখন বলে না, তোমরা ভালোভাবে বলো, না হলে তোমাদের কিন্তু সমস্যা হবে, বলো তাড়াতাড়ি।
তো অনেক জোরাজোরি করে তার বাবা রাগ করে বলে, হ্যাঁ ওটা একটা কবিরাজি ছিল, আমরা চাই না তোকে হারাতে, তুই আমাদের আদরের সন্তান, তোকে লালিত পালিত করে এত বড় করেছি, অমানুষ হওয়ার জন্য না, তুই মানুষ হ, তোর ভালোর জন্যই করেছি। তখন বোরহানের বুঝতে বাকি রইল না সে আসলে তার নানা না, সে ছিল একটা কবিরাজ, এবং মাথায় হাত দিয়ে ধুলা বলে যে তার মাথায় দুটো ফু দেয়, এটা আসলে ছিল এক প্রকার ব্ল্যাক ম্যাজিক, যেন সেই পরীটি তার কাছে আসতে না পারে এবং সে যেন পরীর কাছে কখনো পৌঁছাতে না পারে। একে একে দিন পার হতে থাকে, সে কখনোই পরীর সন্ধান পায় না। একটা পর্যায়ে সে পাগল প্রায় হয়ে যায়, একদম পাগলের মতো ব্যবহার করে, ভাঙচুর করে, খাওয়া দাওয়া করে না, কথাবার্তা বলে না, সারাদিন একা একা বসে থাকে আর সারাক্ষণ কান্না করে বিভিন্ন জঙ্গলের দিকে ঘুরে বেড়ায়। সে ভাবে হয়তো আমি যদি কোনো নিস্তব্ধ এলাকা জঙ্গলের দিকে যাইতে পারি হয়তো বা পরীটি আমার কাছে আসতে পারে। বিভিন্ন জঙ্গলে সে ঘোরাঘুরি করে, তারপরেও সেই পরীটির দেখা পায় না। সে আবারও বাড়িতে আসে, আসার পর ভাঙচুর করে, এলোমেলো করে দেয়, তার বাবা মাকে গালিগালাজ করে যে তোমরা কি করেছো, আমাকে ঠিক করো। একটা পর্যায়ে তার মা বলে, ওর বাবাকে বলে যে যা হয়েছে হয়েছে, এটা কি সমাধান করা যায় না, আমার ছেলে তো এভাবে আর কিছুদিন চলতে থাকলে মারা যাবে। তার বাবা বলে, তুই কি বেশি বুঝিস, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। এই বলে তার মাকে ধমক দিয়ে আর ওখানেই স্তব্ধ করে দেয়। তারপর সেই বোরহান বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর সে কিছু কবিরাজের সন্ধান পায়। সেই কবিরাজের কাছে যায়, যাওয়ার পর বলে যে আমার সাথে এই ঘটনা, আমার সাথে একটা পরীর সম্পর্ক ছিল, তো আমার বাবা মা একটা কবিরাজ নিয়ে এসে এই কাহিনী করছে, তারপর আমি আর পরীর সন্ধান পাচ্ছি না, পরীটা আমার কাছে আসে না। আপনি কি বলতে পারবেন সেই পরীটি কোথায় বা পরীটি কী হয়েছে? সেই হুজুরগো কবিরাজটি বলে যে সেই পরীটির সন্ধান আমি বলতে পারবো না, সেই পরীটির সাথে কি করা হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে এই পরীটির সাথে দুটি ঘটনা ঘটতে পারে। একটা ঘটনা হতে পারে সেই কবিরাজটি পরীটিকে বোতলবন্দি করে কোনো জায়গায় পুঁতে রেখেছে যাতে সে বেরোতে না পারে, অথবা এই পরীটিকে সে হত্যা করে ফেলেছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না, কেননা সেই পরীটি যেহেতু তোমাকে ভালোবাসে, সেই পরীটি যদি মুক্ত অবস্থায় থাকতো সে কোনো না কোনোভাবে তোমাকে সিগন্যাল দিত, তোমার সামনে আসতে না পারলে তোমার দূর থেকে সিগন্যাল দিত যে আমি তোমার পাশে আসতে পারতেছি না। ইভেন তোমার স্বপ্নের মধ্যেও সে আসে দেখা দিত, তোমাকে ডাকতো। কিন্তু পরীটিকে হয় বন্দি করে রাখা হয়েছে আর নাইতে মেরে ফেলা হয়েছে। এই কথা শোনার পর বোরহান কান্নায় ভেঙে পড়ে। সে দৌড়ে তার বাবা মার কাছে যায়, হাত পা জড়িয়ে ধরে যে তোমরা কোন কবিরাজ নিয়ে আসছিলে, আমাকে দয়া করে সেই কবিরাজের সন্ধান দাও, আমি আবার সেই কবিরের সাথে কথা বলবো, সে আমার পরীকে কি করেছে। তার বাবা মাকে সে জ্বালাতন করতে শুরু করে। একটা পর্যায়ে তার বাবা রাজি হয়, ঠিক আছে আমি তোকে কবিরাজের কাছে নিয়ে যাব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস জানেন, তার বাবা ঠিকই সেই কবিরাজ বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জানতে পারে, ঘটনা হওয়ার আসলে 1 মাস পরে নিয়ে যায়। যাওয়ার পর জানতে পারে সেই কবিরাজটি কিছুদিন আগেই মারা গেছে, কোনো এক কারণে মারা গেছে। তখন বোরহান সেখানে কান্নায় ভেঙে পড়ে যে তোমরা এমন একটা কবিরাজকে নিয়ে গেলা, সেই কবিরাজ দিয়ে কাজ করাইলা, সেই কবিরাজ কি করেছে সেটা জানতে পারলা না, আজ আমি জানতে আসলাম সেই কবিরাজটা মারা গেল। এবং এটা সত্য ঘটনাই ছিল। সে খোঁজ নিয়েছে যে কবিরাজটা আসলে মারা গেছে কিনা, আসলেই মারা গিয়েছিল। কেউ জানে না সে কবিরাজ পরীর সাথে কী এমন ঘটনা ঘটেছে যে পরীটি আর বোরহানের কাছে আসতে পারছে না। এভাবেই 1-2 বছর কেটে যায়। সে আর পরবর্তীতে এসএসসি পরীক্ষাও দেয় না। প্রথমবার এসএসসি পরীক্ষা দেয় না, কিন্তু পরের বার এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু সবসময় মন মরা অবস্থায় থাকতো। একটা সময় সে কলেজে ভর্তি হয়, কলেজে ভর্তি হওয়ার পর ইউনিভার্সিটি ভর্তি হয়। তার বাবা মা তাকে জোর করে একদিন বিবাহ দিয়ে দেয়, কিন্তু সে বিয়ে করলেও তার স্ত্রীকে কখনো স্ত্রীর মর্যাদাই দিত না। এভাবে দীর্ঘ 2-3 বছর কেটে যাওয়ার পর তাদের পরিবার জুড়ে একটা ফুটফুটে সেই পরীর মতো আর একটি সন্তান মহান আল্লাহ তাআলা দান করেন। এখন মোটামুটি সে আমাদেরকে জানিয়েছে সে মোটামুটি স্বাভাবিক লাইফেই আছে। সে তার অতীতকে ভুলে যেতে চায়। সে বলেছে, আমার সাথে যে ঘটনা ঘটে গেছে এটা আমি স্বপ্ন মনে করেই আমি আমার অতীতকে ভুলে যেতে চাই। আমাকে মহান আল্লাহ তাআলা সেই পরীর মতো একটা কন্যা সন্তান দান করিয়েছে। আপনারা সবাই তার কন্যা সন্তানের জন্য দোয়া করবেন। আর এই ব্যক্তিটি যেন সে তার স্বাভাবিক লাইফে সম্পূর্ণরূপে ফিরে আসতে পারে, আপনারা তার জন্য দোয়া করবেন। বন্ধুরা, সে এখন মোটামুটি ভালো আছে। আজ পর্যন্ত সেই পরীটি তার কাছে আসে নাই। সে জানিয়েছে ভবিষ্যতে কখনো যদি সেই পরীটি তার কাছে আসে, সে পরীকে কি জবাব দেবে, সে কি পরীর কাছে ফিরে যাবে সে জানে না। তবে সে খুব করে চায় সে পরীটি যেন একটি বার তার কাছে আসে, এসে বলে যে তার সাথে কি হয়েছিল, যদি সে জীবিত থাকে। তো সে অপেক্ষা আছে পরীটি তার কাছে কখনো আসে কিনা। যদি কখনো আসে সে আমাদেরকে অবশ্যই জানাবে, সেই ঘটনা আমরা আপনাদের কাছে অবশ্যই পড়ে শোনাবো। তবে সেই ঘটনাটা ঘটতে হবে বন্ধুরা। এই ছিল ঘটনা, একটা খুবই চমৎকার একটা ঘটনা, এবং শেষ পরিণতিটি আসলে খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ছিল। প্রেমের পরিণতি যেরকম হয় পরী এবং মানুষের মধ্যেও সেরকম একটা পরিণতি ঘটেছে।
তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা নতুন শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা চেষ্টা করি এরকম সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যদি ঘটনা পাঠাতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা ইমেইল অ্যাড্রেসে আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের বাবা মা বা আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া, পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা কিনা যাচাই করে আমাদের ইমেইলে পুঙ্খানুপুঙ্খানু লিখে পাঠাবেন। আমরা আপনার ঘটনাটি সম্পূর্ণরূপে সবার মাঝে আমরা শেয়ার করব। সবাই ঘটনাটা উপভোগ করবে। তো বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য।